জাতীয় নির্বাচনে ইসি থেকেই রিটার্নিং কর্মকর্তা চায় বিএনপি। মাঠ প্রশাসনে লটারিতে বদলি দাবি জামায়াতের। আচরণবিধি মানাতে ইসির সক্ষমতা নিয়ে প্রশ্ন এনসিপির। রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশন থেকে থাকবে, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার আপনাদের নির্বাচন কমিশনে ডেডিকেটেড। একটা সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে। লটারির মাধ্যমে ট্রান্সফার করে দেওয়া, যার যেখানে তকদিরে আছে সে চলে যাবে, এটা নিয়ে কোনো কোশ্চেন থাকে না। গণভোট কি প্রক্রিয়া হবে, কিভাবে আপনারা এটা বাস্তবায়ন করবেন, এই সুনির্দিষ্ট নীতিমালা আমরা কবে পাবো? মসৃণ নয়, রাজনৈতিক বাস্তবতা সক্ষমতা অনুযায়ী ভোটের প্রস্তুতি নিচ্ছে কমিশন। রাজনৈতিক বাস্তবতার হিট ওয়েভটা আমাকে ফিল করতে হয়, এটা খুব মসৃণ বাস্তবতা না। সবকিছু বিবেচনায় নিয়ে আমরা আমাদের সেই স্লো অ্যান্ড স্টেডি ওয়েতে এগিয়ে যাচ্ছি। দেখছিলেন শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ফেব্রুয়ারি নির্বাচন উৎসব মুখর করতে সেনাবাহিনীর সহযোগিতা চান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। জুলাই অভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা। ফাঁসির সাজাপ্রাপ্ত শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে কূটনৈতিক সমাধানে জোর বিশ্লেষকদের। বিচারের স্বচ্ছতা তুলে ধরার আহ্বান, প্রয়োজনে জাতিসংঘে যাওয়ার পরামর্শ। ওসি সায়েদের নির্দেশে আশুলিয়ায় 6 জনকে গুলি করেন বিশ্বজিৎ সহ কয়েকজন পুলিশ। হত্যার পর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হয় লাশ। ট্রাইব্যুনালে রাজসাক্ষী আফজালুলের জবানবন্দি। লোক ভাড়া করে অস্ত্র সরবরাহ, যুবদল নেতা কিবরিয়া হত্যায় 4 স্টার গ্রুপ। নেপথ্যে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও রাজনৈতিক কোন্দল, দাবি র্যাবের। গ্রেফতার আরও 2। এবং ডিবি থেকে ছাড়া পেলেন মোবাইল ব্যবসায়ী পিয়াস। সাংবাদিককে তুলে নেয়ার ঘটনায় তৈয়বকে জড়িয়ে ভিত্তিহীন প্রচারের অভিযোগ। খতিয়ে দেখার আশ্বাস স্বরাষ্ট্রের। আগামী নির্বাচনে ইসি কর্মকর্তাদেরই রিটার্নিং অফিসার করার দাবি জানিয়েছে বিএনপি। আর দল নিরপেক্ষ প্রশাসনের জন্য লটারির মাধ্যমে ডিসি-এসপি বদলি চায় জামায়াত। আচরণবিধি মানাতে বাধ্য করার সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে এনসিপি। 13টি রাজনৈতিক দলের সঙ্গে ইসির বৈঠকে সব কথা বলেন দলগুলোর নেতারা। সিসি বলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতা মসৃণ নয়, এটা মেনে নিয়েই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে নির্বাচন কমিশন। বুধবার প্রথম পর্বে অংশ নেন জামায়াত, এনসিপি সহ 7টি দলের নেতারা। সংলাপের শুরুতেই বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার কেন্দ্রে ভোটার আনতে দলগুলোর কাছে সহযোগিতা চান। রাজনৈতিক বাস্তবতা মসৃণ নয়, এই বাস্তবতা মেনে নিয়েই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন। আমরা একটা আচরণবিধি ফাইনাল চূড়ান্ত করেছি, এটা ফাইনাল অ্যাপ্রুভ হয়েছে, অনুমোদিত আচরণবিধি। আপনাদের সহযোগিতা চাওয়া, আপনারা সবাই, শুধু নির্বাচন কমিশন একা নয়, আপনারা সবাই কিন্তু জাতির কাছে ওয়াদাবদ্ধ একটা সুন্দর, ক্রেডিবল, গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য। পরে রাজনৈতিক দলের প্রতিনিধিরা একে একে নিজের দাবি তুলে ধরেন। আচরণবিধি সংশোধনের প্রশ্নে সবাই একই সুরে কথা বলেন। আচরণবিধি খুঁজে তো পাওয়া যায় না। হু উইল ইম্পোজ দ্য পানিশমেন্ট? ওয়্যার? আপনার এই আচরণবিধিতে নাই কোথাও জবাবদিহিমূলক একটা ভারসাম্য, ক্ষমতার ভারসাম্যপূর্ণ সমন্বয় ব্যবস্থা, সেখানে প্রতিষ্ঠান খুব গুরুত্বপূর্ণ। এ সময় নির্বাচন সামনে রেখে প্রশাসনকে দল নিরপেক্ষ করতে লটারির মাধ্যমে ডিসি-এসপি বদলির দাবি জানান নেতারা। এছাড়া গণভোট নিয়ে ইসির প্রস্তুতি ও বাস্তবায়ন প্রক্রিয়াও জানতে চায় দলগুলো। ইলেকশন কমিশনের সময় দেখেছি যে তফসিল ঘোষণার পরই একদিনে, এক রাতে সব ডিসি, এসপি, পুলিশ সুপারদেরকে রদবদলের ঘটনা ঘটেছে, যাতে কিন্তু আস্থা রেখেছে, কমপ্লেন ছিল না। এইরকম একটা সিদ্ধান্ত না নিলে এখন যা হচ্ছে, এটা কিন্তু একটা পরিকল্পিত একটা ইন্টেনশনে এটা কিন্তু করা হচ্ছে। ইলেকশনে বড় একটি বিষয় রয়েছে হলো গণভোট। গণভোট কি প্রক্রিয়া হবে, কিভাবে আপনারা এটা বাস্তবায়ন করবেন, এই সুনির্দিষ্ট নীতিমালা আমরা কবে পাবো, কবে আমরা প্রচারণা করতে পারবো, সেই বিষয়ে আপনারা আজকে আমাদের একটু জানাবেন। দুপুর 2টার পর গণ অধিকার সহ আরো 6টি দলের সঙ্গে সংলাপে বসে কমিশন। এ সময় নিয়ম কানুন মেনে নির্বাচন করার প্রতিশ্রুতি সহ নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাকে রিটার্নিং কর্মকর্তা করার দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। দেশে প্রতিষ্ঠা করব, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করব,
আবার আমি যদি গিয়ে সেই নির্বাচনের দিন আমি গায়ের জোর অ্যাপ্লাই করি অথবা আমি নিয়ম ভঙ্গ করে কিছু করি, তাহলে তো কথায় আর কাজে মিল থাকলো না। এটা নিয়ে আমি কোনো দ্বিমতের কোনো অপকার দেখি না। 1 নম্বর আপনারা যেটা বলেছেন, প্রার্থী রাজনৈতিক দলের একটাই করণীয়, আমরা নিয়ম কানুন মেনে নির্বাচন করব। দেশের বিদ্যমান পরিস্থিতিতে জাতীয় পার্টি সহ 14 দলীয় জোটকে সংলাপে আহ্বান জানানো নিয়ে সংশয়ে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। বিএনপিকে কেউ ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি। একটি মহল শেখ হাসিনার ফাঁসির রায়ের গুরুত্ব কমিয়ে ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা করছে বলেও অভিযোগ তার। জুলাই গণ অভ্যুত্থানে রাজনৈতিক দল হিসেবে অন্যতম অংশীদার বিএনপি 36 দিনের আন্দোলনের মুহূর্তগুলোকে দলিল আকারে সংরক্ষণের পদক্ষেপ নিয়েছে দলটি। 24-এর গণ অভ্যুত্থানে বিএনপি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয় গুলশানের একটি হোটেলে। যোগ দেন দলের মহাসচিব, স্থায়ী কমিটির সদস্যসহ যুগপৎ আন্দোলনের সঙ্গী রাজনৈতিক দলের নেতারা। এ সময় অন্তর্বর্তী সরকারকে সোজা পথে হেঁটে বিচার ও সংস্কারের সঙ্গে সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবি জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক। আপনারা সিরাতুল মুস্তাকিমে হাঁটেন। আগামী নির্বাচন অনুষ্ঠান ছাড়া বাংলাদেশকে কোনোভাবেই রক্ষা করা যাবে না। আলোচনায় বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা বলেন, আধিপত্যবাদ মেনে না নেওয়া বাংলাদেশ ঐক্যবদ্ধ থেকে নির্বাচনের চ্যালেঞ্জও উতরে যাবে। আবু সাইদ যে গুলির মুখে বুক পেতে সাহসিকতার সঙ্গে বলেছিল, তুমি গুলি করো আমার বুকে, কিন্তু আমি আধিপত্য মেনে নেব না। আমরা কিন্তু এখনো কঠিন সময় দাঁড়িয়ে আছি, যে দাঁড়ানোটা হলো আমাদের মানুষের সত্যিকারের একটা দেশের সুশাসন প্রতিষ্ঠা করা। বিএনপি মহাসচিব বলেন, মানবতা বিরোধী অপরাধের রায়ের গুরুত্ব কমিয়ে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছে একটি মহল। সংস্কার নিয়ে বিএনপিকে ভিন্ন চিত্রায়নের চেষ্টা মেনে নেওয়া হবে না বলেও জানান তিনি। একদিকে ফ্যাসিস্ট হাসিনার মানবতা বিরোধী অপরাধের জন্য রায় দেওয়া হচ্ছে, অন্যদিকে দেখি মব ভায়োলেন্স চলছে। আমি তো মনে করি যে ওই রায়ের যে গুরুত্ব সেটাকে কমিয়ে দেওয়ার জন্য একটা বিশেষ মহল ভিন্ন খাতে বিশ্ব দৃষ্টিকে নেওয়ার জন্য এই কাজগুলো করে বন্ধুগণ। সংস্কারের জন্য আমরা কমিটেড। সুতরাং এইখানে আমাদেরকে ভিন্নভাবে যদি কেউ চিত্রিত করতে চায়, আমরা কিছুতেই সেটাকে মেনে নেব না। আগামী দিনে গণতন্ত্রকে শক্ত ভিত্তি দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে পারি। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচন উৎসব মুখর করতে সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজ কোর্সের গ্রাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় জুলাই গণ অভ্যুত্থানে সেনাবাহিনী সঠিক সিদ্ধান্ত নিয়েছিল বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে কোর্স সম্পন্নকারীদের হাতে সনদপত্র তুলে দেন ডক্টর ইউনূস। ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজের 2025 গ্রাজুয়েশন সনদ বিতরণ অনুষ্ঠান অংশ নেন বাংলাদেশ সহ 23টি দেশের সামরিক বাহিনীর তরুণ অফিসার। বুধবার দুপুরে মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজ অডিটোরিয়ামে গ্রাজুয়েশন সেরিমনিতে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কোর্স সম্পন্ন করা অফিসারদের হাতে তুলে দেন সনদ। এ সময় জুলাই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন প্রধান উপদেষ্টা। বলেন, সেনাবাহিনী সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল। What does an officer in army do in a situation of uprising? I'm sure you have debated about it, discussed about it, and talked to each other about it. Do they join the students? Do they join the government? They fall apart in deciding where should they stand. Bangladesh is a lucky country. All the armed forces, the entire rank and file, under the leadership of their leaders, stay committed to the people. ফেব্রুয়ারির নির্বাচনকে শান্তিপূর্ণ ও আনন্দমুখর করতে সেনাবাহিনীর সহায়তা চান ডক্টর ইউনূস। The time for election, we are looking forward to it, and we announced the date for February. Again, we need the support from our armed forces, from our police, in law enforcing agencies, all types. এবার কোর্সে অংশ নেন বাংলাদেশ, চীন, ভারত, তুরস্ক, পাকিস্তান সহ বিশ্বের 24টি দেশের 311 জন তরুণ সামরিক অফিসার। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।
জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা ও কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। রায় কার্যকর নিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন, পলাতকদের কিভাবে ভারত থেকে দেশে ফেরত আনা হবে। এক্ষেত্রে আইনি পথে হাঁটার পরিবর্তে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের পরামর্শ বিশেষজ্ঞদের। প্রয়োজনে জাতিসংঘের দ্বারস্থ হওয়ার আহ্বান তাদের। আলামিন তুষারের রিপোর্ট। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর সবথেকে বড় প্রশ্ন এর বাস্তবায়ন। এখানেই সামনে আসে কোন প্রক্রিয়ায় ফেরানো হবে তাকে। এর মধ্যে সাজাপ্রাপ্ত ভারতে পলাতক 2 আসামি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে দেশে ফেরাতে গ্রেফতারি ও সাজা পরোয়ানা ইন্টারপোলের কাছে পাঠানোর ব্যাপারে ভাবছে বাংলাদেশ। এর বাইরেও ভারত ও বাংলাদেশের মধ্যে বন্দি বিনিময় চুক্তিকেও কাজে লাগানোর চেষ্টা হবে। তবে প্রতিবেশী এই দেশটির বর্তমান অবস্থান অনুযায়ী বলাই যায় তাদের ফেরত পাঠাতে খুব একটা রাজি নয় ভারত। সেক্ষেত্রে কি করতে পারে বাংলাদেশ? ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর আকমল হোসেন মনে করেন, এক্ষেত্রে বাংলাদেশের উচিত জাতিসংঘের মতো আন্তর্জাতিক সংস্থার দ্বারস্থ হওয়া। এই বিষয়গুলোকে আমার মনে হয় আন্তর্জাতিকভাবে তুলে ধরা, বাংলাদেশের ভারতীয় জনগণের কাছে তুলে ধরা, কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা দরকার, সহানুভূতিশীল মত তৈরি করা উচিত। সেক্ষেত্রে ভারতকে এই বিচারের স্বচ্ছতা বোঝাতে পারাকে বাংলাদেশের সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী। ইন্ডিয়াকে এই ক্ষেত্রে বোঝাতে হবে গুড ফেইথে তাকে তার বিচার সম্পন্ন করা হয়েছে এবং তাকে যে ব্যবস্থা করা হবে গুড ফেইথে করা হয়েছে। যদিও স্বাভাবিকভাবে চুক্তি অনুযায়ী রাজনৈতিক বন্দীদের ব্যাপারে ভারতের দিকেই পাল্লা কিছুটা হেলে আছে বলে মনে হচ্ছে। তবে এই আইনজীবী মনে করছেন হত্যা এবং গুমের মতো বিষয়ে সেটাকে রাজনৈতিকভাবে সংজ্ঞায়িত করবার সুযোগ নেই। মার্ডারের মতো অফেন্স হয়ে থাকে, ম্যানস্লটিং, কিডন্যাপিং, অ্যাবডাকশন, কি ইনসাইটমেন্ট টু মার্ডার, এগুলো কিন্তু পলিটিক্যাল নেচারের মধ্যে পড়বে না। সুতরাং ইট ইজ নট পলিটিক্যাল ইন নেচার। কূটনৈতিকভাবে নিজেদের দুর্বল না ভেবে বাংলাদেশকে তার ভৌগোলিক অবস্থানের ভিত্তিতে বৈশ্বিকভাবে নিজেদের জায়গা করে নেওয়ার সময় চলে এসেছে বলেও মনে করছেন অনেকে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। আশুলিয়ায় হত্যার পর 6 লাশ পোড়ানোর মামলায় ট্রাইব্যুনালে জবানবন্দি দিলেন আসামি থেকে রাজসাক্ষী হওয়া সাবেক এসআই আফজালুল হক। সাক্ষ্যে বলেন, 5 আগস্ট বিকেল 4টায় ওসি সায়েদের নির্দেশনায় এএসআই বিশ্বজিৎ সহ কয়েকজন পুলিশ সদস্য এ হত্যাকাণ্ডে অংশ নেন। এরপর পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হয় মরদেহ। এ সময় শহীদ আহতদের কাছে ক্ষমা চান এসআই আফজালুল হক। বুধবার এই মামলায় গ্রেফতার আসামি পুলিশের সাবেক ইন্সপেক্টর আফজালুল হক ওই দিনের ঘটনার আদ্যোপান্ত তুলে ধরে জবানবন্দি দেন ট্রাইব্যুনালে। বলেন, 5 আগস্ট বিকেল 4টায় তৎকালীন ওসি সায়েদের নির্দেশনায় এএসআই বিশ্বজিৎ সহ কয়েকজন পুলিশ সদস্য এই হত্যাকাণ্ডে অংশ নেন। যখন শেখ হাসিনা পালিয়ে যান, এই খবরটা পাওয়ার পরে ওসি সাহেব বাইরে ডিউটিতে ছিলেন, সায়েদ বা জায়েদ ভেতরে আসেন। ভেতরে এসে উনি ওনার ফোর্স এবং অফিসার এবং বাইরে থেকে যে ফোর্স আসছে তাদেরকে নিয়ে গেটের সামনে যান এবং ওই সময় ওনার নির্দেশে বিশ্বজিৎ, এএসআই এবং অন্য কয়েকজন যারা অন্য ইউনিট থেকে আসছে তারা গুলি করেছে। আসামি থেকে রাজসাক্ষী হওয়া আফজালুল হক আরও জানান, 15 আগস্ট তিনি জানতে পারেন পিকআপে তোলা মরদেহগুলো পেট্রোল ঢেলে পুড়িয়ে ফেলা হয়। শহীদদের আত্মত্যাগ স্মরণ করে ক্ষমা চেয়ে বিবেকের তাড়নায় এই জবানবন্দি দিয়েছেন বলেও ট্রাইব্যুনালকে জানান তিনি। তাদের মধ্যে যে পরামর্শটা উনি দেখেছেন, পরামর্শ দেখে উনি মনে করেছেন যে ভিন্ন কোনো পরামর্শ হচ্ছে এবং তার উপস্থিতি দেখে তাদের আলোচনা বন্ধ হয়ে যায় এবং তিনি একটু অসুস্থ তা ফিল করেন এই মানুষ হত্যার ঘটনায়, তখন তিনি ভেতরে চলে যান। আশুলিয়ায় লাশ পোড়ানো এই মামলায় আসামি সাবেক এমপি সাইফুল ইসলাম সহ 16 জন, যাদের মধ্যে গ্রেফতার আছেন 8 জন আর এখন পর্যন্ত সাক্ষ্য দিলেন 23 জন। এ মাসেই শেষ হতে পারে এ মামলার সাক্ষ্য গ্রহণ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে ব্যাডমিন্টন খেলা নিয়ে দ্বন্দ্ব। গোপালগঞ্জে 5ম শ্রেণীর শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। সুনামগঞ্জে জমি নিয়ে বিরোধে দুদল গ্রামবাসীর সংঘর্ষ, আহত 15। পল্লবী যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যায় অংশগ্রহণকারীরা 4 স্টার গ্রুপের সদস্য। আলোচিত এই গ্রুপটি নিয়ন্ত্রণ করে শীর্ষ সন্ত্রাসী মামুন, ইব্রাহিম, শাহাদাত ও মুক্তার। তাদের একজনের নির্দেশে হত্যার পরিকল্পনা করে পাতা সোহেল ও সুজন। এই দুজনকে গ্রেফতারের পর র্যাব বলছে কিলিং মিশনে নেতৃত্ব দেয় ভাগিনা মাসুম। টাকার বিনিময়ে জনি, কাল্লু ও রোকনকে ভাড়া করে পাতা সোহেল।
নামের এক শুটার। তাকে জিজ্ঞাসাবাদে জড়িত কয়েকজনের নাম জানতে পারে আইন শৃঙ্খলা বাহিনী। পরদিন 5 জনের নাম উল্লেখ করে 13 জনের নামে হত্যা মামলা করেন কিবরিয়ার স্ত্রী। ঘটনার পর থেকেই পুলিশের পাশাপাশি ছায়াতদন্তে নামে র্যাব। মঙ্গলবার রাতভর অভিযান চলে আশুলিয়ার বিরুলিয়া ও টঙ্গীতে। গ্রেফতার করা হয় মনির হোসেন ওরফে পাতা সোহেল, সুজন ওরফে বুকপোড়া সুজনকে। বেরিয়ে আসে হত্যার রহস্য। র্যাব বলছে গ্রেফতার পাতা সোহেলের পরিকল্পনায় কিবরিয়াকে হত্যা করা হয়। সঙ্গে ছিল সুজন। কিলিং মিশনের নেতৃত্ব দেয় ভাগ্নে মাসুম। ভাড়া করা হয় শুটার জনি, রকন ও কাল্লুকে। মিরপুরের আলোচিত ফোর-স্টার গ্রুপের শীর্ষ সন্ত্রাসীদের নির্দেশেই এ হত্যা। ফোর-স্টার নামক 4জন স্টার, সন্ত্রাসী মামুন, কিলার ইব্রাহিম, সন্ত্রাসী শাহাদাত, সন্ত্রাসী মুক্তার, এদের ছত্রছায়ায় কিংবা এদের এদের নির্দেশে মিরপুরের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় যে সকল অরাজকতা বা সন্ত্রাসী কার্যক্রমগুলো করা হয় তাদের একটা মদত রয়েছে বলে আমরা জানতে পেরেছি। র্যাব বলছে হত্যায় জড়িতদের সঙ্গে নিহত কিবরিয়ার একসময় ভালো সম্পর্ক ছিল। 5 আগস্টের পর সম্পর্কের অবনতি হয়। রাজনৈতিক কোন্দল, চাঁদাবাজি ও মাদকের নিয়ন্ত্রণ নিয়েই এ হত্যা। এর আগে যাদের সাথে ওনার সখ্যতা ছিল, এই রাজনৈতিক মেরুকরণের পরে সেই সখ্যতাটার এগেনস্টে তিনি কাজ করছিলেন। বেসিক্যালি বিভিন্ন জায়গায় চাঁদাবাজি কিংবা মাদক ব্যবসা এগুলাতে তার সাপোর্ট ছিল না, যতটুকু আমরা জানতে পেরেছি। এই কারণেই হয়তো এই ঘটনাটা সংঘটিত হতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। জড়িত প্রাকীদের গ্রেফতারের পাশাপাশি হত্যায় ব্যবহৃত অস্ত্রের সন্ধানে অভিযানী র্যাব। নামক একজন সন্ত্রাসীকে আটক করে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ডিবি থেকে ছাড়া পেলেন মোবাইল বিজনেস কমিউনিটির সাধারণ সম্পাদক আবু সাইদ পিয়াস। একই রাতে সংগঠনটির মিডিয়া পরামর্শক সাংবাদিক মিজানুর রহমান সোহেলকে ডিবিতে নেয়ার 10 ঘন্টা পর ছেড়ে দেওয়া হয়। ঘটনায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়বকে জড়িয়ে ভিত্তিহীন প্রচারের অভিযোগ তুলে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানায় তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দৈনিক ভোরের কাগজের অনলাইন এডিটর মিজানুর রহমান সোহেলকে মঙ্গলবার গভীর রাতে বাসা থেকে নেওয়া হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে। বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। আটকের 10 ঘন্টা পর বুধবার স্ত্রীর জিম্মায় সোহেলকে বাসায় পৌঁছে দেয় ডিবি। এই ঘটনার সঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়বকে জড়িয়ে কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে খবর ছড়িয়ে পড়ে, যাকে ভিত্তিহীন প্রচারণা বলে বিবৃতি দিয়েছে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। এটা আশা করি খুব তাড়াতাড়ি আমরা। পুলিশের দাবি, সাংবাদিকের মোবাইল ফোন নম্বরটি একটি সংবেদনশীল জায়গায় ব্যবহার করা হয়েছিল। তা যাচাই করতেই তাকে ডেকে আনা হয়েছিল। আটকের বিষয়টা সঠিক নয়, সংবেদনশীল একটা বিষয়ে ওনার ফোন নাম্বারটা ব্যবহার করেছিল কে বা কারা, এগুলো আমরা আমাদের দৃষ্টিতে আসে এবং এটা তদন্তের এক পর্যায়ে ওনার এই বিষয়গুলো যাচাই বাছাই করার জন্য আনা হয়েছিল। পরবর্তীতে সকালবেলা তাকে তার বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। তবে ছাড়া পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে সোহেল দাবি করেন, দীর্ঘ সময় পর বুঝতে পারলাম সরকারের একজন উপদেষ্টার ইশারায় মাত্র 9 জন মোবাইল ফোন ব্যবসায়ীকে মনোপলি ব্যবসা করার সুযোগ দেওয়ার জন্যই আমাকে আটক করা হয়েছিল। সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, গভীর রাতে সাংবাদিককে বাসা থেকে তুলে নেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হবে। এই জিনিসটা আপনার কাছে আমি প্রথম শুনলাম, আমি ইনভেস্টিগেশন করার পর হয়তো আমি জানতে পারবো জিনিসটা অপরাধ হয়েছে কিনা স্যার, এটা আমি আগে দেখব। দেশে এনআইআর সিস্টেম চালুর বিরোধিতা করে আসছে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ এমবিসিবি। সাংবাদিক সোহেল এই সংগঠনের মিডিয়া পরামর্শক হিসেবে কাজ করছিলেন। সোহেলের সঙ্গে সংগঠনের সাধারণ সম্পাদক আবু সাইদ পিয়াসকেও তুলে নেওয়া হয়। বুধবার সন্ধ্যায় তাকে ডিবি থেকে ছাড়া হলে স্বাগত জানান মোবাইল বিজনেস কমিউনিটির নেতৃবৃন্দ। ওই 9 জনের বাইরে গভর্নমেন্ট নিতে চাচ্ছে না। আমরা চাই লেভেল প্লেইং ফিল্ড হোক, সবাই মিলে একসাথে ব্যবসা করব। এনআইআর সিস্টেম বাস্তবায়ন হলে অন্তত 20,000 ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হবে বলে জানান ব্যবসায়ীরা। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। 5 আগস্টের পর প্রথমবার অনুষ্ঠিত হলো বাংলাদেশ ভারত নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠক। নয়াদিল্লিতে ডক্টর খলিলুর রহমানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন অজিত দোভাল। এ সময় তাকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা। দিল্লিতে অনুষ্ঠিত 7ম কলম্বো নিরাপত্তা সম্মেলনের আগে এই সাক্ষাতে আঞ্চলিক সহযোগিতা, সিএসসির অগ্রগতি এবং দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়। দুই প্রতিবেশী দেশের চলমান সম্পর্ক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার প্রেক্ষাপটে এই বৈঠককে গুরুত্ব দিচ্ছে দুই দেশ। মালদ্বীপ, মরিশাস ও শ্রীলঙ্কার জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের অংশগ্রহণে এবছরের 7ম কলম্বো নিরাপত্তা সম্মেলনকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
ব্যাডমিন্টন খেলা নিয়ে দ্বন্দ্ব। গোপালগঞ্জের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে মুকসুদপুর উপজেলার বড়ইহাটি গ্রামের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ইয়াসিন শেখ প্রতিবেশীর উঠানে ব্যাডমিন্টন খেলতে যায়। খেলার মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে দশম শ্রেণীর শিক্ষার্থী রিফাতের সঙ্গে বিবাদে জড়ায় সে। এ সময় ভেঙে যায় রিফাতের ব্যাট। এতে ক্ষিপ্ত হয়ে ভাঙা ব্যাটের ধারালো অংশ দিয়ে ইয়াসিনের গলায় কোপ দেয় রিফাত। গুরুতর অবস্থায় প্রথমে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় তাকে। অবস্থার অবনতি হলে ঢাকা নেয়ার পথে মারা যায় ইয়াসিন। নিহত ইয়াসিন বড়ইহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। সন্ধ্যার সময় দেশের বাইরের খবর। ইউক্রেনে রাতভর রাশিয়ার ড্রোন ও মিসাইল হামলায় 10 জন নিহত হয়েছেন। খার্কিভে 2 শিশু সহ আহত হয়েছেন 32 জন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ভবন, রেলপথ সহ অনেক বেসামরিক অবকাঠামো। এদিকে যুদ্ধ চলাকালীন বিষাক্ত পদার্থ নির্গমনের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের কারণে রাশিয়ার কাছ থেকে $4,400 কোটি ক্ষতিপূরণ দাবির পরিকল্পনা করছে ইউক্রেন। যুদ্ধ বন্ধে শান্তি আলোচনার জন্য তুরস্কে পৌঁছেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যদিও এই আলোচনা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে মস্কো। ক্রেমলিনের দাবি, কিয়েভ এখনও আগের শান্তি প্রস্তাবের জবাব দেয়নি। এবিসি নিউজের সাংবাদিককে অপমান করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকের সময় এ ঘটনা ঘটে। এবিসি নিউজের সাংবাদিক ম্যারি ব্রুস ট্রাম্পকে সৌদি আরবে তার ব্যবসা ও 9/11 হামলায় নিহতদের পরিবারের ক্ষোভ নিয়ে প্রশ্ন করায় উত্তেজিত হয়ে যান। এরপরই এবিসি নিউজের লাইসেন্স বাতিল করার হুমকি দিয়ে বলেন এটি একটি ভুয়া সংবাদ মাধ্যম। এছাড়া জামাল খাশোগি হত্যাকাণ্ডে সৌদি যুবরাজের সংশ্লিষ্টতা নিয়ে সালমানকে প্রশ্ন করায় ট্রাম্প বিষয়টি অস্বীকার করেন। এরপর 97% সময়ে এবিসি নেতিবাচক সংবাদ প্রচার করে বলে কটাক্ষ করেন মার্কিন প্রেসিডেন্ট। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইসি থেকেই রিটার্নিং অফিসার চায় বিএনপি। লটারিতে বদলি দাবি জামায়াতের। আচরণবিধি বানানোর সক্ষমতা নিয়ে প্রশ্ন এনসিপির। বাস্তবতা মেনে ভোটের প্রস্তুতি কমিশনের। ফেব্রুয়ারি নির্বাচন উৎসবমুখর করতে সেনাবাহিনীর সহযোগিতা চান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। জুলাই অভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা। এবং 5 আগস্টের পর প্রথমবার বাংলাদেশ ভারত নিরাপত্তা উপদেষ্টার বৈঠক। দিল্লিতে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে আলোচনা। অজিত দোভালকে ঢাকা সফরের আমন্ত্রণ খলিলুর রহমানের। এই ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন মাকসুম আলম খান। জিনাতা রাজস্ব, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় আয়োজন নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।